নমস্কার। আজকে মকর রাশিকে নিয়ে বলবো। মকর রাশির ক্ষেত্রে দেবগুরু বৃহস্পতি মার্গী হচ্ছে 11ই মার্চ। 11ই মার্চে 2026 দেবগুরু বৃহস্পতি মার্গী হচ্ছে এবং জুন মাসের 2 তারিখে দেবগুরু বৃহস্পতি আবার রাশি পরিবর্তন করবে। দেবগুরু বৃহস্পতি মার্গী হয়ে যাওয়া মানেই উচ্চাভিলাষী, কারণ দেবগুরু বৃহস্পতি নিজের নক্ষত্রে মার্গী হচ্ছে আর রয়েছে হচ্ছে মিথুন রাশিতে। আর জুন মাসের 2 তারিখে রাশি পরিবর্তন করবে, তখন চলে আসবে একদম কর্কট রাশিতে। উচ্চাভিলাষী হয়ে যাচ্ছে দেবগুরু বৃহস্পতি, অতিচারী ভূমিকায় রয়েছে আবার। তো কীরকম প্রভাব দিবে এর আগে তো আলোচনা করলাম শনিদেবকে নিয়ে। শনিদেব তো অস্ত হচ্ছে 7ই মার্চ। 7ই মার্চ থেকে একদম 12ই এপ্রিল পর্যন্ত অস্ত। এবার দেবগুরু বৃহস্পতি শনির এই অস্ত অবস্থাতেই মার্গী হয়ে যাচ্ছে। তো কীরকম প্রভাব পড়বে মকর রাশির উপর, মকর রাশি কোন দিক থেকে লাভবান, কোন দিক থেকে সাবধান, কোন বিশেষ উপাচার করবে, এগুলো সমস্ত কিছু আজকের ভিডিওতে তুলে ধরবো। তো যাই হোক, অনুষ্ঠানটি শুরু করার আগে সবার প্রথম বলি, এটা গ্রহের গোচর এবং চন্দ্র রাশি অনুসারেই বলা হচ্ছে, কারো কোনো রকম ব্যক্তিগত পুষ্টি দ্বারা আলোচনা নয়। যদি অনুষ্ঠানটি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন। আপনারা সাবস্ক্রাইব করলে বিশেষভাবে অনুপ্রাণিত হয়। সাবস্ক্রাইব করতে বেশিক্ষণ লাগে না, কিন্তু একটা সাবস্ক্রাইব মানে বিশেষভাবে একটা অনুপ্রাণিত হওয়া। এবং সাবস্ক্রাইব করলে আগামী দিনে মকর রাশি সম্পর্কিত যে সমস্ত ভিডিওগুলো দিব সেগুলো অতি সহজেই আপনাদের কাছে পৌঁছে যাবে। তো যাই হোক, এর আগের এসে আলোচনা করেছিলাম শনিদেব হয়ে গেছে অস্ত। এবার হচ্ছে দেবগুরু বৃহস্পতি মার্গী। দেবগুরু বৃহস্পতি যে ঘরটাতে মার্গী হচ্ছে সেটা কিন্তু ষষ্ঠ ঘর। বকরি ছিল, নিজের নক্ষত্রেই ছিল, বকরি অবস্থায় ছিল, এবার মার্গী হচ্ছে। তো ষষ্ঠ ঘরে দেবগুরু বৃহস্পতি নিয়ে এর আগে বহু কিছু আলোচনা করেছি। দেবগুরু বৃহস্পতি মকর রাশির ক্ষেত্রে দ্বাদশ ঘর, যেটা হচ্ছে তার মূল ত্রিকোণ রাশি ধনু রাশি, এবং হচ্ছে যেটা হচ্ছে আবার মীন রাশি সাধারণ রাশি, যেটা তৃতীয় ঘর করছে। এই দুটি ঘরের অধিপতি হয়ে একদম অবস্থান করছে ষষ্ঠ ঘরে। 3, 6, 8, 12। এখানে তো বিপরীত রাজ্য দেবগুরু বৃহস্পতি দ্বারা তৈরি হচ্ছে, গুরু দ্বারা বিপরীত রাজ্য। যতই বড় বিপদে পড়ুক মকর রাশি, এখন সামনের দিকে এগিয়ে চলার রাস্তা মকর রাশি। শুধু বুঝতে হবে গ্রহ কি বলছে। আর সবার সমস্ত দাদা দিদি ভাই বন্ধুদের কাছে একটাই কথা বলবো, আমাকে কমেন্ট করে কোনো লাভ নেই। আমাকে কমেন্ট করবেন, আমি পড়বো, আর আপনার দুঃখ বেদনা দূর থেকে শুধু অনুভব করবো। কিন্তু আপনারা দূরেই থেকে যাচ্ছেন। আশেপাশে কোনো ভালো জ্যোতিষীয় পরামর্শ নেন, যে আপনাকে পথ দেখাতে পারবে আপনার কোন নক্ষত্রে জন্ম, সেই নক্ষত্র কি বলছে। ওই দূরে লিখে দিলাম দাদা আমার কোন দিকে কি যাচ্ছে কিছুই বুঝতে পারছি না, দুটো অশব্দ লিখে দিলাম যেটাতে আমার মান সম্মান যাক, তার সাথে সাথে আপনাদের মান সম্মান যাক। যিনি লিখছেন তারও তো মান সম্মান যাবে আমাকে যদি দুটি বাজে কথা বলে। সবাই তো দেখবে যে আমি তো এতদিন ধরে মকরকে নিয়েই বলে আসছি প্রত্যেকটা কথা, মকরের ভালো মন্দ, মকরের কোন সময় কোন গ্রহের কোন কি পরিস্থিতি আগে থেকে সাবধান করছি। এত ভালোবাসার পর যদি আমাকে দুটো কটু শব্দ লিখেন, তাতেও তো নিজের মনের দিক থেকে আঘাত পাই যে আমাকে লিখলো। তো যাই হোক, লিখছেন সেটা কোনো ব্যাপার না। হয়তো কষ্ট পেয়েই লিখছেন, মনের ভেতরে যে বেদনা, সে বেদনা হয়তো লিখছেন। কি করবো বলেন, আমার তো কিছু করার নেই। আশেপাশে ভালো জ্যোতিষী পরামর্শ নেবেন, যারা আপনাকে পথ দেখাতে পারবে, ভালো পথ, ভালো কি উপাচার রয়েছে সেই জিনিসটা। আমি তো প্রথম থেকে বলেছি 2026 সাল সূর্যের বছর, অনেক সুযোগ সুবিধা পাবেন, কিন্তু সূর্য রাজা, রাজা তো রাজ্য বিস্তার করবে। তো রাজ্য বিস্তার করতে গেলে বহু রকম যেরকম সুবিধা রয়েছে অসুবিধা রয়েছে, কারণ অষ্টমপতি সূর্য, উপাচারের বিশেষ প্রয়োজন, সূর্য যন্ত্র বাড়িতে স্থাপন, অনেক কিছুই বলেছি। তো আজকে দেবগুরু বৃহস্পতির এই অবস্থান নিয়ে বলবো। তো দেবগুরু বৃহস্পতির এই যে ষষ্ঠ ঘরে অবস্থান, ষষ্ঠ ঘরে গুরু যখন মার্গী হচ্ছে, তো যতই বিপরীত পরিস্থিতিতে পড়ুক দিশা পাবে। দিশা মানে কি, যে ভাগ্যের পরিহাস যদি কারোর সাথে হয়ে থাকে জীবনে, একটা না একটা রাস্তা খোলা থাকবে এবং সেই রাস্তায় নিজেকে দাঁড় করিয়ে এমন জায়গায় নিয়ে যেতে পারবে যেটা পাশাপাশি লোক বুঝতে, মানে কি বলবো, যে চরম উন্নতির জায়গায়। যে নক্ষত্রটা পাচ্ছে দেবগুরু বৃহস্পতি, পুনর্বসু নক্ষত্র। এই সময়কালে কি হবে, দেবগুরু বৃহস্পতির এই প্রভাবে যে মানে আশেপাশের যে লোক যারা এতদিন মকরকে খুব খারাপ চোখে দেখতো, তারাও হিংসা করবে। যে লোকটা তো ডুবে গেছিল, এই লোকটা আবার দাঁড়াচ্ছে কেন, কেনই বা দাঁড়াবে? এ দাঁড়াবেটা কেন? এ যেরকম ছিল সেরকমই তো থাকা ভালো উচিত। এ কেন দাঁড়াবে? এ কেন ভালো থাকবে? কেন ভালো করবে? এ কেন ভালো গাড়ি চড়বে? এগুলো জিনিস চিন্তা ভাবনা কিন্তু পাশের লোকগুলো করবে, এবং তার জন্য ঈর্ষাও করবে, হিংসাও করবে, জ্বলবেও। কিন্তু মকর কিন্তু এগিয়ে যাবে, এটা ঠিক। কিন্তু মকরকে ওই বদ্ধ ঘরের মধ্যে চুপচাপ বসে থাকলাম আর ভালো জিনিস আমার কাছে অটোমেটিক চলে আসবে, সেটাও না, বেরোতে হবে। গ্রহের সাপোর্ট তো সেটাই বলছে, বেরোতে হবে। দেবগুরু হচ্ছে কি, দেবগুরু বৃহস্পতি তৃতীয় ষষ্ঠ ঘরে এবার মার্গী হয়ে যাচ্ছে, তৃতীয় ঘরের অধিপতি এবং দ্বাদশ ঘরের অধিপতি, তো দুটাই তো ভ্রমণ। অর্থাৎ ভ্রমণ, নিজের কার্যের জন্য দৌড়াতে হবে। তৃতীয় ঘরে শনি অবস্থান করছে, তৃতীয় ঘর থেকে কি সাহায্য জিনিসটা বুঝাচ্ছে, সমাজ জিনিসটাকে বুঝাচ্ছে, যেখানে আমরা উঠা বসা করি। তো গুরু মার্গী হচ্ছে রাশির অধিপতি অস্ত ঘরে, তার সাথে শুক্রের অবস্থান এবং দেবগুরু বৃহস্পতি যে দৃষ্টিগুলো, এগুলো তো সব ধাপে ধাপে বলবো। কিন্তু বলছি কি, যে এটা একটা কি, যে সাহায্যের ঘর, পরিচিতির ঘর।
গুরু দিশা দেখাচ্ছে, তো সাহায্য কোথায় নিতে হবে? নিজেদের যে পরিচিতি, নতুন নতুন লোক এই সময়কালে জুটবে মকর রাশির জীবনে। নতুন নতুন লোককে দেখতে পাবে, পুরাতন লোককে দেখতে পারবে না। যারা পুরাতন ছিল তারা দূরে সরবে এবং দূর থেকে বলবে যে কেন ভাই মকর তুমি দাঁড়াচ্ছ কেন, তোমার তো দাঁড়ানোর কোনো কথা ছিল না, আমি তো চিন্তা করেছিলাম মকর না খাই মরবে। হ্যাঁ, কিন্তু মকর দিশা পেয়ে যাবে, মানে পেয়ে গেল। গুরুর এই প্রভাব চারিদিক থেকে উন্নতির জোয়ার নিয়ে আসতে যাচ্ছে। দেবগুরু বৃহস্পতি মার্গী হওয়া মানে উচ্চাভিলাষী। এবার যে নক্ষত্রে দেবগুরু বৃহস্পতি মার্গী হচ্ছে সেটা কি? পুনর্বসু নক্ষত্র। পুনর্বসু নক্ষত্র নিয়ে বহু কিছু আলোচনা করেছি। পুনর্বসু নক্ষত্র হচ্ছে, এটাও ধৈর্যের নক্ষত্র। শনি যে নক্ষত্র অবস্থান করছে সেটাও হিসাবের নক্ষত্র, হিসাব করে চলতে হবে। শনি মানে কি? দায়িত্ব, কর্তব্য, সমস্ত কিছু বোঝায় শনি। তো শনি তৃতীয় ঘরে, এর আগে কি বলেছিলাম যে শনি তৃতীয় ঘরে তখনই কার্যকরী হবে যখন তোমার আশেপাশে তুমি শুধু অন্ধকার দেখবা, কেউ নাই, যা ছিল সব পালিয়ে চলে গেছে। এখন লড়াই হয়ে গেছে, নিজের বেঁচে থাকার লড়াই, সংগ্রাম, নিজের সংগ্রাম হয়ে গেছে। যে সংগ্রামে নিজেকে এগিয়ে নিয়ে যেতে হবে সংঘর্ষের মধ্যে, তখনই শনি বাবা এসে হাত ধরে, চল বাবা এবার তোর সাথে আমি রয়েছি, এবার তুই চল। এবার তার সাথে গুরুর সাপোর্ট পেয়ে গেল, কারণ গুরু ষষ্ঠ ঘরে অবস্থান করে। গুরুর যে দৃষ্টি, পঞ্চম দৃষ্টি, সেটা তো যে হচ্ছে কর্মের ঘরে, তুলা রাশিকে দেখছে, অর্থাৎ শনির মূল ত্রিকোণ, শনির উচ্চ ঘর তুলা রাশিকে দেখছে। এবং এই সময়কালে তুলা রাশির অধিপতি শুক্র কিন্তু শনির সাথে অবস্থান করছে। তাহলে শনির যে অস্ত্রের প্রভাব, সেই প্রভাবকে কিন্তু কাটাচ্ছে আবার শুক্র, কারণ শনির তৃতীয় দৃষ্টি পড়ছে আবার সেই বিশ্ব রাশিতে শুক্রের ঘর, যেটা পঞ্চম ঘর, শিক্ষা দীক্ষার ঘর। তো শুক্রর সাথে রয়েছে। শুক্র তো এই মানে এই প্রভাবগুলোকে যেরকম কাটাবে, সেরকম দেবগুরু বৃহস্পতিও তো শুক্রের সে মূল ত্রিকোণ রাশি কর্মের ঘরকে দেখে ফেলছে। তো সেই প্রভাবগুলো কিন্তু অন্যরকম হয়ে যাবে। দুই গুরুর সহায়তা পেয়ে যাবে। এক গুরুর হাতে রয়েছে সঞ্জীবনী মন্ত্র, আর আরেক গুরুর হাতে রয়েছে জ্ঞানের অসীম ভাণ্ডার। যে গুরুর ষষ্ঠ ঘরে অবস্থান করছে, তার পঞ্চম দৃষ্টি কর্মের ঘরে পড়ছে, যে কোনো কম্পিটিশনে এখন শুধু এগিয়ে থাকবে। তবে শনির আর শুক্রের যে অবস্থান তৃতীয় ঘরে, এখানে কাগজপত্রকে বিশেষভাবে গুরুত্বপূর্ণ দিতে হবে। কথাকে নয়, কথা মানুষ হাজারটা বলতে পারে, কিন্তু কাগজই হচ্ছে ফাইনাল। সমাজে যে উঠা বসা করবে, বহু রকম লোকের সাথে যেরকম কথাবার্তা হবে, নিজের গুণের দ্বারা, নিজের প্রতিভার দ্বারা, নিজের আকর্ষণের দ্বারা সেইখানেতে প্রসিদ্ধি লাভ করবে, কারণ শুক্র রয়েছে। তো এবার গুরুর পঞ্চম দৃষ্টি কর্মের ঘরে পড়ছে, তাহলে কর্মের উন্নতি, যে কোনো দিক থেকে কর্মের দিশা পেয়ে যাওয়া, যে কাজগুলো ধীর গতিতে ছিল সেখানেতে সফলতা হয়ে যাওয়া, এই জিনিসগুলো বোঝাচ্ছে। পুনর্বসু নক্ষত্র চট করে বাড়ে না, যখন বাড়তে থাকে তখন ধাপে ধাপে বাড়তে থাকে। এবার গুরু হয়ে গেছে মার্গী, অর্থাৎ এগিয়ে চলবে। কারণ পুনর্বসু নক্ষত্রে যে বললাম, বাঁশ গাছ যখন বাড়বে, তো বাড়তে থাকবে, তো আশেপাশের গাছগুলোকে ছোট মনে হবে, যার জন্য কৃষক কিন্তু বাঁশের চাষ করতে চায় না। ধান লাগাবে 3-4 বার, কিন্তু বাঁশ লাগাবে না। আর বাঁশ লাগাবে না এই কারণে যে বাড়তে চায় না। তো সেই নক্ষত্রে গুরু পুনর্বসু নক্ষত্রে ষষ্ঠ ঘরে অবস্থান করছে, মার্গী হচ্ছে দেবগুরু বৃহস্পতি। তাহলে কত সুন্দর অবস্থান, কর্মের ঘরে দৃষ্টি থাকছে, যেটা হচ্ছে পঞ্চম দৃষ্টি। এবার দেবগুরু বৃহস্পতির সপ্তম দৃষ্টি দিয়ে নিজের মূল ত্রিকোণ রাশিকে দেখছে, সেটা হচ্ছে দ্বাদশ ঘর। তো দ্বাদশ ঘরে দেবগুরু বৃহস্পতির দৃষ্টি নিজের মূল ত্রিকোণ রাশিকে দেখছে, নিজের নক্ষত্রে বসে। তো গ্রহ যখন নিজের নক্ষত্রে বসে নিজের ঘরকে দেখে, তার তো প্রভাব অন্যরকম থাকবে। তো দ্বাদশ ঘরে গুরুর দৃষ্টি ষষ্ঠ ঘর থেকে, তাহলে কোর্ট কেস মোকদ্দমা এগুলো জায়গাতে রিলিফ পাবে, কিংবা দীর্ঘদিন ধরে যেখানেতে কোর্ট কেস মোকদ্দমা বা কোনো সামাজিক অশান্তি ছিল, সেইখানটাতে সুষ্ঠু পরিবেশ হয়ে যাওয়া, এটাও একটা ফেভারে চলে আসলো। এছাড়া যারা বিদেশ সংক্রান্ত কাজের সাথে যুক্ত রয়েছেন, সেই জায়গাগুলো উঠে আসছে, যে কোনো কম্পিটিশন লেভেল সেটাও উঠে আসছে। ষষ্ঠ ঘর যেরকম দেখাচ্ছে মেডিকেল, দ্বাদশ ঘরও মেডিকেল দেখাচ্ছে, অর্থাৎ মেডিকেলের সাথে যারা যুক্ত রয়েছেন সেই জায়গাগুলো উঠে আসছে। আরোগ্য বিজ্ঞান উঠে আসছে, এগুলোই তো উঠে আসছে। তাহলে ডাক্তারি নিয়ে বা ওষুধ টষুধ, মেডিসিন, এই সমস্ত ভেষজ, এই সমস্ত জিনিস নিয়ে যারা কাজকর্ম করছেন, তাদের দিক থেকে যথেষ্ট ভালো। ইম্পোর্ট এক্সপোর্টের কাজগুলো যথেষ্ট ভালো হবে। বিদেশে যাওয়ার বা বিদেশে যে কর্মহীন অবস্থায় রয়েছেন তাদের কর্মলাভ হয়ে যাওয়া, কত জিনিস বুঝাচ্ছে। ভ্রমণ সংক্রান্ত কাজগুলো যথেষ্ট ভালো হবে। এবার দেবগুরু বৃহস্পতি যে নবম দৃষ্টি, সেটাও যে পড়ছে একদম শনিরই মূল ত্রিকোণ রাশি কুম্ভ রাশিতে, যেটা হচ্ছে দ্বিতীয় ঘর। তো দ্বিতীয় ঘর থেকে কি বুঝায়? দ্বিতীয় ঘর থেকে বাণী বুঝায়, আত্মীয় স্বজন বুঝায়, পৈতৃক সম্পত্তি বুঝায়, তারপর খাওয়া দাওয়া যথেষ্ট বুঝায়। খাওয়া দাওয়ার কাজগুলোর সাথে যারা যুক্ত রয়েছেন, তাহলে খাওয়া দাওয়ার কাজে বিশেষভাবে উন্নতির যোগ রয়েছে এই সময়কালে খাওয়া দাওয়ার, হোটেল ব্যবসা, ক্যাটারিং, তারপর রেস্টুরেন্ট, এই সমস্ত কোনো খাবারের প্রোডাক্ট, এই সমস্ত কাজে বিশেষ উন্নতির যোগ রয়েছে। এবং এই ঘরে আবার মঙ্গলও থাকছে, রাহু থাকছে, আবার বুধও থাকছে। মাসের মাঝখানে তো আবার সূর্য রাশি পরিবর্তন করবে। তো মঙ্গল, বুধ আর রাহুর এই অবস্থানে কি হবে? জায়গা জমি সংক্রান্ত যথেষ্ট ভালো কাজ হবে এই সময়কালে। তবে ভালো দিকটা যেরকম বললাম, সেরকম খারাপ দিকটাও রয়েছে। অশান্তির কিছু না কিছু ফেসও করতে হবে মকর রাশিকে। যেরকম নিজের আত্মীয় স্বজনদের সাথে হয়তো গন্ডগোল বিবাদ লেগে গেল জায়গা জমি সংক্রান্ত, এই কাজগুলোতে কিছু সমস্যা হতে পারে। যেরকম হয়তো চোখের সমস্যা হয়ে গেল, চোখের সমস্যা, তারপর হচ্ছে দাঁতের সমস্যা, এই সমস্যাগুলো থেকে আবার যথেষ্ট মানে এইগুলো হওয়া, এই দিক থেকে যথেষ্ট সাবধানে থাকতে হবে মকর রাশিকে। দ্বিতীয় ঘর আবার অনেক ভালো কাজও হবে, বাণী সংক্রান্ত কাজগুলো যথেষ্ট ভালো হবে। আইনের দিক থেকে যারা
চলছেন, যেমন ওকালতি কাজের সাথে যুক্ত রয়েছেন, অ্যাডভাইজার হিসাবে কাজ করছেন, তারপরে চার্টার্ড অ্যাকাউন্টেন্ট হিসাবে যারা কাজ করছেন সেই কাজগুলোতে উন্নতির যোগ এই সময়কালে থাকবে, ভালো অবস্থান হতে যাচ্ছে। তারপরে এই যে তৃতীয় ঘরে সূর্য চলে আসবে, সূর্যের সাথে শনির জ্যোতি, সে সময় তো অন্যরকম আলোচনা হবে। সরকারি কাজগুলো যথেষ্ট এগিয়ে থাকবে। শুক্রও আবার রাশি পরিবর্তন করবে এই মার্চ মাসের শেষের দিকে। তখন শুক্র যখন আবার কেন্দ্রে চলে আসবে, কেন্দ্রে সে নিজেরই মূল ত্রিকোণ রাশি কর্মের ঘরকে দেখবে। একদিকে দেবগুরু বৃহস্পতি কর্মের ঘরকে দেখবে, অপরদিকে শুক্রও কর্মের ঘরকে দেখবে। তাহলে কর্মের জায়গাটা যথেষ্ট ভালো হতে যাচ্ছে, সরকারি সুযোগ সুবিধা পাবে, অনেক সরকারি ডকুমেন্টেন্সির কাজগুলো উদ্ধার হবে। কত দিক থেকে বলবো, আর চারিদিক থেকেই তো বলছি যে মকর রাশির ভালো সময়। এতগুলো ভালো সময় বললাম, খারাপ কি, যে কোনো কর্ম করতে গেলে ভাই আগে কাগজপত্রকে মেনটেন করতে হয়, মুখের কথা নয়। বিশ্বাস জিনিস উড়ে গেছে জীবন থেকে। বিশ্বাস যদি করে মকর রাশি, তো আবার মুখ তুড়ে পড়ে যাবে। বিশ্বাস শুধু কাকে করবে? নিজেকে করবে, নিজেকে বিশ্বাস করবে, আর কাউকে নয়। আর করবে কি? কাগজপত্রকে বিশ্বাস। যেখানে কাগজপত্র সেখানে বন্ধু বান্ধব ওগুলো সব ভুলে যাবে। এখন সব নতুন নতুন জীবনে আসবে, নতুন নতুন জীবনে আসবে। শত্রুরা জাত হবে, শত্রুরা কাহিল হবে এই সময়কালে, কারণ গুরুর অবস্থান ষষ্ঠ ঘরে মিথুন রাশিতে দেবগুরু বৃহস্পতির অবস্থান। মিথুন রাশির অধিপতিকে বুধের উপর নবম দৃষ্টি থাকছে দ্বিতীয় ঘরে। তো ধন সম্পত্তি নিয়ে আসবে। বাণী সংক্রান্ত কাজ, ট্রেনার হিসাবে যারা কাজ করছেন, সমাজে যারা শিক্ষাদান করছেন তাদের ক্ষেত্রে তো ভালো সময়। শিক্ষা, বাণী সংক্রান্ত কাজ, ম্যানেজমেন্টের কাজ, যে কোনো ম্যানেজমেন্ট, সেগুলো কাজগুলো ভালো হবে এই সময়কালে যারা ম্যানেজমেন্টের কাজের সাথে যুক্ত রয়েছেন। বুধ হচ্ছে বাণীর দক্ষতা, চতুরতা, এইগুলো দিয়ে মানে নিজেকে প্রতিষ্ঠিত করে। আর দেবগুরু বৃহস্পতি দৃষ্টি পড়ে গেছে। বুধ হচ্ছে মকর রাশির ক্ষেত্রে ভাগ্যের ঘরের অধিপতি। ভাগ্যের ঘরটাই তো মূল ত্রিকোণ রাশি। ধন সম্পত্তির ঘরে ভক্তি হচ্ছে। রাহুর সাথে জুতি তৈরি করে নিয়েছে, মঙ্গলের সাথে জুতি তৈরি করে নিয়েছে। মঙ্গল হচ্ছে লাভের ঘরের অধিপতি। সেরকম সুখের ঘরের অধিপতিও ধন সম্পত্তির ঘরে অবস্থান করছে। এই যে জুতিগুলো তৈরি হচ্ছে, সেই জুতিগুলোর মধ্যে তো দেবগুরু বৃহস্পতি দৃষ্টি বলছে কিনা। দেবগুরু বৃহস্পতির দৃষ্টিতে কি থাকে? অমৃত তারা থাকে। কারণ দেবগুরু বৃহস্পতি মানেই হচ্ছে একদম ধর্ম, মায়া, মমতা, পরোপকারিতা, তারপরে কি মাঙ্গলিক কার্য, তারপরে কি ধন সম্পত্তি, সমস্ত কিছু গুরু। তো কত সুন্দর অবস্থান হতে যাচ্ছে। এরপরে জুন মাসের 2 তারিখ আবার এই দেবগুরু বৃহস্পতি একদম চলে আসবে উচ্চ অবস্থান, তখন রাশির উপর দৃষ্টি থাকবে। চারিদিক থেকে এখন উন্নতি। হ্যাঁ, সাবধান যেগুলো বললাম সেগুলো অবশ্যই, যে কোনো কাগজপত্রে পড়লাম না, ধরলাম না, সই সাবুত করে দিলাম, তাহলে তো ফাঁসতে হবেই। এদিক থেকে সাবধান, আর নিজের মুখের কথাবার্তার দিক থেকে সাবধান। কারণ শনি কি দ্বিতীয় ঘরের অধিপতি, সেরকম তো রাশিরও অধিপতি। তো দ্বিতীয় ঘরে যেরকম রাহু থাকছে, মঙ্গল থাকছে, সেরকম বুধও তো থাকছে। তো এগুলোতে কী হবে? কথাবার্তার দিক থেকে একটু পরিবর্তন হবে। হ্যাঁ, চালাক চতুর অবশ্যই থাকবে, কিন্তু কী হবে? কর্কশও হবে বাণী। অর্থাৎ সেইগুলো জায়গায় মাইনাস। এগুলো দিককে বিশেষভাবে ঠান্ডা মাথায় কথা বলতে হবে। যেমন কথা বলবো না যে আমার কাজটাই যেন না বিগড়ে যায়, এমন কথা বলবো না যে কেউ আঘাত পেয়ে যায়, সেরকম। এবং তৃতীয় ঘরে অবস্থান করছে শনির অবস্থানে, এই ঘরে শনি শুক্রের জুতি, ভাগ্যের ঘরে দৃষ্টি থাকছে। ভাগ্যের ঘরের অধিপতির উপর দেবগুরু বৃহস্পতির দৃষ্টি থাকছে। কত রকম যোগ এই সময়কালে তৈরি হচ্ছে দেবগুরু বৃহস্পতির দ্বারা। দেবগুরু বৃহস্পতি পুনর্বসু নক্ষত্র মানে পবিত্র নক্ষত্র। এই নক্ষত্রে যখনই কোনো কাজ করা হয় সেই কাজে সাকসেস হওয়া যায়, এত পবিত্র নক্ষত্র। যার জন্য এই পুনর্বসু নক্ষত্রে আমাদের শ্রীরামচন্দ্র, আমাদের প্রাণপ্রিয় প্রভুর কিন্তু আবির্ভাব হয়েছিল, এটাও মনে রাখে। সেই নক্ষত্রে দেবগুরু বৃহস্পতি মার্গী হচ্ছে। জীবন ধন্য ধন্য এখন মকর রাশির। শুধু যাদের জন্মকুষ্ঠিতে গ্রহের অবস্থান খারাপ রয়েছে, আপনারা আপনাদের আশেপাশে ভালো জ্যোতিষীয় পরামর্শ নেন, দেখবেন অবশ্যই ভালো সময়। আমরা তো দেখছি কুষ্টি, বহু মকর রাশি দেখছি। সমস্যা প্রত্যেকের জীবনে থাকে, সংঘর্ষ প্রত্যেকের জীবনে থাকে, কিন্তু মকর রাশি 7.5 সবাই একটু বেশি সমস্যা রেখেছিল। এখন নর্মাল হচ্ছে চারিদিক থেকে। এখন ভালো সময়কে কাজে লাগাও এবং ভালো জ্যোতিষীয় পরামর্শ নাও। তো যাই হোক, এই সময়কে কোন উপাচার করবে? প্রত্যেকদিন হনুমান চল্লিশা, বজ্রংবাণ, শ্রীরাম সীতা প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন। সূর্যদেব কর্ক দেবে, অষ্টমপতি সূর্য, যেখানে যাবে সেখানে কিছু না কিছু অশান্তি করবে। কিন্তু সূর্যই হচ্ছে মকর রাশির ক্ষেত্রে মেন সূর্য। মানতে চায় না। নবতারা নিয়ে যখন আলোচনা করব তখন সূর্যের ভূমিকা বুঝাবো এই মকর রাশির ক্ষেত্রে, যে কি রয়েছে সূর্যের ভূমিকা। পিতার কারক, কিন্তু অনেক দিক থেকে সূর্য রিলিফ দেয়। প্রিয় মিত্র হয় যখন এই যেটা হচ্ছে এই শোভনা নক্ষত্রের ক্ষেত্রে প্রিয় মিত্র হয়ে যায় এই সূর্য, এই মকর রাশির। আর উত্তরাষাঢ় তো নিজেই, আর এদিকে হচ্ছে ধনিষ্ঠার ক্ষেত্রে মিত্র হয়ে যায়। যার জন্য বলছি সূর্যদেবকে অর্ঘ্য দিতে এবং সূর্য যন্ত্র বাড়িতে স্থাপন করতে। অবশ্যই করবেন। আপনারা সবাই ভালো থাকেন। যারা গুরুর দীক্ষা নেননি অবশ্যই গুরুর দীক্ষা নেবেন। জীবনে ভয় পেলে চলবে না। সংঘর্ষ কি? এগুলো তো হয়ে গেছে জীবনে সংঘর্ষ, আর তো কিছু দেখার বাকি নাই। এখন চারদিক থেকে মকর রাশি শক্ত সবল হয়ে গেছে। দুঃখ পেয়ে লাভ নাই, দুঃখ এগুলো সব দুঃস্বপ্ন। এগিয়ে চলো, এখন অনেক দিক ভালো আসছে মকরের। কর্মক্ষেত্রে বিশেষ উন্নতি, চরম উন্নতি। শুক্রের পরিবর্তনগুলো প্রত্যেকটা পরিবর্তন ডেঞ্জার হবে।
একদম জীবনকে ধন্য ধন্য করবে শুক্র আর দেবগুরু বৃহস্পতি। হেভি অবস্থান, হেভি অবস্থান। আপনারা সবাই ভালো থাকেন। যদি অনুষ্ঠান ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন। আপনাদের আশীর্বাদ, আপনাদের ভালোবাসায় এতদূর নিয়ে এসেছি। অতএব আপনারা অবশ্যই কমেন্ট করবেন এবং তার সাথে সাবস্ক্রাইব করবেন। নমস্কার, ধন্যবাদ।